রমজানের জন্য অনেকগুলো ইফতারি আমি একই সাথে বানিয়েছি, তবে এর ভেতরের স্টাফিং আমি একবারেই বানিয়েছি। উপরের লেয়ারগুলো বিভিন্নভাবে বিভিন্ন স্বাদের আমি দিয়েছি, যার কারণে এই জিনিস খেতে আপনাদের কাছে অসাধারণ লাগবে। প্রতি বছর রমজানের জন্যই আমি এই আয়োজনটা করি, আর আপনাদের সাথেও আজ শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি আপনাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। প্রতি বছর গরুর মাংসের এই ইফতারি আইটেমগুলো আমি বানিয়ে থাকি। আমার বাসার বা আমার পরিজনদের খুব প্রিয়, তাই প্রতি বছর কষ্ট হলেও এটা বানাই। আজও বানাবো। আমি এগুলো আরও 10 থেকে 12 দিন আগে বানিয়েছি, তবে ব্যস্ততার কারণে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। রমজানের আগে বানিয়ে ডিপ ফ্রিজে রাখলে খুব সুবিধা হয়, তবে রেসিপি যেহেতু দেরি করে শেয়ার করছি, আপনাদের ভালো লাগলে আপনারা রমজানের যে কোনো একদিনেও এগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারবেন। শুধু যে ইফতারি আইটেম হিসেবে এগুলো খাওয়া যায় এমনটা না, স্পেশাল কোনো মেহমান কিংবা স্পেশাল কোনো দিনের জন্য আপনারা এগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। যেহেতু এখানে রোল বানাবো বা বিভিন্ন ধরনের নাস্তা বানাবো, আমি মাংসের সাথে সবজিটা অবশ্যই ব্যবহার করব। তো সেই কারণে আগে কিছু সবজি কাটা বাছা করে নিয়েছি, সেই সাথে আমাদের কিছু বেরেস্তার প্রয়োজন আছে, আমি সেগুলো আগে রেডি করে নিয়েছি। আমার এখানে প্রায় 2 থেকে 2.25 কেজির ফ্রেশ গরুর গোশ আছে, তার জন্য আমি 1.5 কাপের মতো মিহি পেঁয়াজ কুচি নিয়েছি, 1/2 কাপের মতো টমেটো কুচি। আর এই নাস্তা ঝাল হলেই ভালো লাগে, তাই বেশি করে একটু কাঁচামরিচ কুচি নিয়েছি। আমি আগেই এখানে 2 কেজি ফ্রেশ গরুর গোশ, মানে এখানে কোনো ধরনের হাড্ডি ছিল না, জাস্ট 2-3টা এক্সট্রা হাড্ডি এবং 2-3টা এক্সট্রা চর্বির টুকরো দিয়ে আমি এই গোশগুলোকে খুব সুন্দর করে রান্না করেছি, যাতে এই মাংসের মধ্যে প্রপার স্বাদটা আসে। এরপর এগুলোকে আমি এভাবে খুলে নিচ্ছি, একেবারে ঝুড়ি ঝুড়ি করে খুলে নিব। কোনো ধরনের শক্ত মাংস কিংবা বড় মাংসের টুকরো এখানে রাখা যাবে না। রান্না করার সময় খেয়াল রাখবেন মাংসটা যাতে প্রপারভাবে সিদ্ধ হয়। খুব বেশি শক্ত রাখা যাবে না, আবার অনেক বেশি নরম করে ফেললেও না এই নাস্তাগুলোর আসল মজাটা আপনারা পাবেন না। তো সবগুলো মাংসকে আমি ঝুরি করে নিয়েছি, আর এর মধ্যে যে গরম মশলা ছিল সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি। আমার এখানে টোটাল 7-8 কাপ গরুর মাংসের ঝুরি হয়েছে, হয়তো বা কিছুটা কম বেশি হতে পারে, তো তার জন্য 1.5 কাপ বা তার থেকে একটু বেশি মিহি পেঁয়াজ কুচি আমি নিয়েছি। এর সাথে আমি দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, থেতো করা 1 টেবিল চামচ আদা। সব কিছুকে সুন্দর করে একটু ভুনেছি। এরপরে এখানে টমেটোর কুচি আর কাঁচামরিচটা দিচ্ছি। এই নাস্তার উপরে যেহেতু লেয়ার হবে, তাই ভেতরের স্টাফিংটা ঝাল হলেই ভালো লাগে, কাঁচামরিচটা বেশি দিবেন। আর টমেটোটা আমি দিয়েছি যাতে করে স্টাফিংটা একটু ভেজা ভেজা হয়। এর মাঝে 1 টেবিল চামচ আমি টমেটো কেচাপ দিয়েছি। সব কিছুকে সুন্দর করে একটু ভুনে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার পাউডার, 1 চা চামচ ধনিয়ার পাউডার, 1 চা চামচ গরম মশলা। এর সাথেই আমি মাংসটা ঢেলে দিচ্ছি। এই স্টাফিংটা দিয়ে আমরা রোল বানাবো, চপ বানাবো। তো এটা যদি শুধু মাংস দিয়ে করি, সেই ক্ষেত্রে খাওয়ার সময় মনে হবে কি শুধু মাংসের তরকারি দিয়ে আপনি নাস্তাটা বানিয়েছেন। তার জন্য এখানে আমাদের অল্প কিছু ভেজিটেবল যোগ করতে হবে, ওই কারণেই হালকা একটু মশলা দিয়েছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি, যখন পুরো হাঁড়িতে দম এসেছে বা পুরো মাংসে ভাপ এসেছে, তখন এখানে আমি সবজিটা অ্যাড করব। মাংসের 4 ভাগের 1 ভাগ আমি সবজি দিয়েছি, আরও 1.5 কাপের মতো আমি কুচি করা পেঁয়াজ দিব। তবে আপনারা চাইলে মাংসের সমপরিমাণ সবজি দিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 2-3 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। এই সবজিকে নরম করা যাবে না, জাস্ট সবজিটা একটু ভাপে এলে কালারটা চেঞ্জ হলে ঢাকনাটা তুলে নিব আমি। এখানে আমি 1 থেকে 1.5 কাপের মতো মিহি পেঁয়াজ কুচি দিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা আলুকে ভালো করে একদম ভর্তা করে দিয়েছি, যাতে করে এই পুরটার মধ্যে একটা বাইন্ডিং চলে আসে। তা না হয় দেখা যাবে কি রোলে কামড় দিলে সব ঝুরঝুর করে পড়ে যাবে। তো এই আলুটা দেওয়ার কারণে এই জিনিসটা একটু মাখো মাখো হবে। এই স্টাফিংটার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 1 কাপের মতো বেরেস্তা দিয়ে দিচ্ছি। সব কিছুকে সুন্দর করে মিলিয়ে এই স্টাফিংটাকে আর 1 থেকে 1.5 মিনিটের মতো রাখবো। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হলে আমাদের চুলা অফ করে দিতে হবে। আগেই বলেছি, সবজি বা পেঁয়াজ যদি নরম হয়ে যায় তাহলে এই পুরটা আর ভালো লাগবে না।
আগেই বলেছি এই একই স্টাফিং দিয়ে আমি 3টা নাস্তা বানাবো। আপনারা চাইলে এই পর্যায়ে এই স্টাফিংটা দিয়েই 3টা নাস্তা বানাতে পারেন। তবে আমি যেটা করছি অর্ধেকের থেকে কিছুটা বেশি পরিমাণ স্টাফিং আমি আলাদা সরিয়ে নিচ্ছি। এগুলো তো আমি হালকা একটু ভিন্ন মশলা মিশাবো, তবে বাকি যেগুলো পাতিলা আছে ওগুলো দিয়ে আমি রোল বানাবো। ওখানে আমি যেটা করছি 1/2 কাপের বেশি মিহি করে ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিব টালা জিরার আধা ভাঙা গুঁড়ো। জিরাকে আস্ত অবস্থায় একটু টেলে নিয়েছি সুন্দরভাবে, এরপর এগুলোকে আধা ভাঙা করে আমি একটা বয়মে রেখে দিয়েছি। ওখান থেকে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন সব কিছুকে সুন্দর করে মিলিয়ে এটাকে ঠান্ডা হতে রেখে দিব। এরপর আমরা যে রুটি বা র্যাপে দিয়ে এটাকে ফোল্ড করব সেটা বানিয়ে নেব। আজকে আমি 4 কাপ ময়দার রুটি বানাবো। এখানে প্রথমে যেটা করছি 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। প্রতি কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ করে আমি কর্নফ্লাওয়ারটা মিলাবো। তবে কর্নফ্লাওয়ারটা খুব বেশি দিবেন না, খুব বেশি কর্নফ্লাওয়ার দিলে যেটা হবে এই রুটিটার স্বাদটা কমে যাবে। তো এই জিনিসগুলো একটু ব্যালেন্স করে দিবেন, আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন, এতে করে রুটিটা খুব সফট হবে, ফোল্ড করতে আর ফেটে যাবে না। 1 চা চামচ লবণ দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এখানে আপনারা চাইলে 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ তেল অ্যাড করতে পারেন, তবে আমি দিচ্ছি না। পানি কতটুকু লাগবে সেটা আমি বলবো না, এখানে একেবারে নর্মাল টেম্পারেচারের পানি আমি দিচ্ছি। পানিটা আসলে আপনাদের ময়দা অনুযায়ী একটু কম বেশি হবে। তো এটার থিকনেসটা কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে শেষে আমি দেখিয়ে দিব। ব্যাটারটা এই ঘন অবস্থায় বেশ কিছুক্ষণ হাতে এভাবে ফেটিয়ে নেবেন, এতে করে রুটির মধ্যে একটা আঠালো ভাব হবে, রুটিগুলো আর ফেটে যাবে না। এ পর্যায়ে এখন আমি আর পানি দিচ্ছি না, এখানে 2টো ডিম আমি মিলাবো। এরপরে আমার যে ঘনত্বটা লাগবে সেই অনুযায়ী আমি বাকি পানিটা দিয়ে নিব। আপনারা চাইলে এই ব্যাটারে কিছুটা দুধও মিলাতে পারেন, তবে এতে স্বাদের খুব একটা পরিবর্তন হয় না। আসলে আমার কাছে কোনো পার্থক্যই মনে হয় না, ওই কারণে আমি পুরোটাই পানি দিয়ে করেছি। এখন এইটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিছুক্ষণ মিক্সড করে নিয়েছি, যাতে এর ভেতরে যে গুটি গুটি ভাব বা দানা থাকে সেটা যাতে মিহি হয়ে যায় বা ভেঙে যায়। এখন এই ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে বেশ ভারী, তো আপনারা কিভাবে বুঝবেন সেটা একটু দেখাচ্ছি। আঙ্গুল ডুবিয়েও দেখতে পারেন, বা চাইলে এভাবে একটা চামচের উপরে কিছুটা ব্যাটার ঢেলে দেখতে পারেন। ঢালার পর দেখতেই পাচ্ছেন চামচটার উপরে খুব মোটা একটা লেয়ার পড়ে আছে। তো এখানে আমি আরও 3-4 টেবিল চামচের মতো পানি অ্যাড করেছি। 4 কাপ ময়দায় 40 থেকে 42টা বা আরেকটু কম বেশি রুটি হতে পারে। তবে এখান থেকে কিছুটা ব্যাটার আমি সরিয়ে নিচ্ছি পরবর্তীতে রোল করে ডুবানোর জন্য। যদিও পরবর্তীতে আমাকে ওই রোল ডুবানোর জন্য আরও ব্যাটার তৈরি করতে হয়েছে, তবে ভিডিওর সুবিধার্থে বা আপনাদের সাথে শেয়ার করার সুবিধার্থে এখান থেকে কিছুটা ব্যাটার আমি সরিয়ে নিয়েছি। ছোট এই প্যানগুলোতে রোলের জন্য পারফেক্ট সাইজের রুটি হয়, ওই কারণে আমি এটাতেই সবসময় করে থাকি। এখানে কোনো ধরনের তেল দেওয়ার প্রয়োজন নেই, টিস্যুতে জাস্ট কয়েক ফোঁটা তেল দিয়ে আমি এই ফ্রাইং প্যানটা একটু পরিষ্কার করে নিয়েছি। আপনারা প্যানের মাঝখানে ব্যাটার দিয়ে ঘুরিয়ে রুটি তৈরি করতে পারেন, তবে আমি একটু লম্বাটে করে করেছি। সেটা যখন এই রোলগুলো ফোল্ড করব তখন আপনারা বুঝতে পারবেন কেন এই বাড়তি অংশটা আমি রাখছি। প্যানে দেওয়ার সাথে সাথে এই রুটিগুলো হয়ে যায়, মানে 3 সেকেন্ডের কমে আপনারা এক একটা রুটি হাতে পেয়ে যাবেন। রুটিগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন এই রুটিগুলো কতটা সফট এবং কতটুকু পাতলা হয়েছে। আজকে আমি মাংসের যে স্টাফিংটা বানিয়েছি সেই স্টাফিংয়ের রোল খেতে হলে আমাদেরকে এই রুটিটা দিয়েই রোলটা বানাতে হবে, এতে করে আপনারা রোলের আসল স্বাদটা পাবেন। তবে রুটি বানাতে না চাইলে ক্রিসপি রোলের যে শিট পাওয়া যায় সেটা দিয়েও আপনারা বানাতে পারেন, সেটা খেতে আসলে এই রোলের আসল স্বাদটা পাওয়া যায় না। কিছুদিন আগে ঝাল পাকনের ডোটা তৈরি করা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ডোয়ের ভেতরেও এই মাংসের স্টাফিংটা দিয়ে আপনারা ঝাল পিঠা বানাতে পারবেন, সেটা খেতে অসম্ভব মজা লাগে। এই যে রুটিগুলো বানাচ্ছি এগুলোর উপরের পাশটা উপরে রেখেই আমি এভাবে লেয়ার করে সাজিয়ে নিচ্ছি, তবে উল্টাপাল্টা করে রাখবেন না, এতে করে রুটিগুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। মানে উপরের পিঠ নিচে দিবেন না, বা নিচের পিঠ উপরে, এরকম উলটপালট করে রাখলে রুটিগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ফ্রাইং প্যান থেকে তুলে আপনারা ঠিক এভাবেই উপরের পাশটা উপরে দিয়ে রুটিগুলো রাখবেন।
আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে এই ব্যাটারের সাথে কিছুটা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন, তাতে করে এই যে রোলটা এটার মধ্যেও আপনারা ঝালের একটা টেস্ট পাবেন। যাই হোক, এর মাঝে আমার 32 থেকে 33টার মতো রুটি বানানো হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ডাবল লেয়ারের রুটি। এটা নিচে আরেকটা লেয়ার দিয়েছিলাম, এখান থেকে আবার স্টার্ট করে ডাবল দিয়েছি। এখন বলা টাফ যেখানে কয়টা আছে, তবে আপনাদেরকে মজার জিনিস দেখাচ্ছি। আজকে আমি রিয়েল ভয়েস দিয়েই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে এভাবে রেখেছি, একটা রুটিও লাগবে না। এই যে আমি তুলে নিচ্ছি সবগুলো, এখন তুলে তুলে একটার উপর একটা রাখবো, তো আপনারাই বুঝতে পারবেন। তবে যদি উপরের পিঠটা মানে এভাবে নিচে দিয়ে দিয়ে করেন তাহলে ছিঁড়ে যাবে, এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখেন কতটা পাতলা। আমার আঙ্গুল কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছেন, তবে তার মানে এই না যে এটা একেবারে কাগজের মতো পাতলা, সেটা কিন্তু না। সবসময়ের মতো আজকে রিয়েল ভয়েসে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রশ্ন থাকে যে আপু আমার 3 কাপে 20টা হয়েছে, 22টা হয়েছে এরকম। ওটা হচ্ছে এই যে রুটিটা হয়তো আপনাদের অনেক মোটা ছিল, কিংবা একেবারে আমার মতো এরকম পাতলা আপনারা করতে পারেননি। তবে চেষ্টা করবেন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করার জন্য, কারণ এই রুটিটা মোটা হলে না ভেতরে আঠা আঠা লাগবে খেতে, আর এই রুটিটা দাঁতে লাগবে। সো চেষ্টা করবেন রুটিটাকে যেরকম পারফেক্ট করে করার জন্য। একেবারে 3 কাপে যে 30টা বা 35টা রুটি হবে এমন না, হয়তো 2টা কম হতে পারে, আবার আপনাদের 2টা বেশিও হতে পারে, কম বেশি হবেই। আর এটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখেন তুলে নিচ্ছি সুন্দর করে। একটু কেয়ারফুলি তুলতে হবে, আমার এখানে আসলে কয়েকটা লেয়ার হয়ে গেছে তো, বাট তারপরে উঠে আসবে। আমি সবগুলো রুটি রেডি করে নিয়েছি, একটা দিয়ে রোল বানিয়ে দেখাচ্ছি। এই যে বাড়তি অংশটা, তার সামনেই আমি স্টাফিংটা দিচ্ছি, এতে করে এই রোলের সাইজটা খুব সুন্দর হবে। এই যে বাড়তি অংশটা, এটা আমি স্টাফিংয়ের উপরে দিয়ে দিলাম, সাইডে একটু চেপে এই পাশটাতে একটা ফোল্ড দিব, আর ওই পাশ থেকে সুন্দর করে একটু তুলে দিব, এরপরে ঘুরিয়ে নিলে আমাদের রোলটা রেডি হয়ে যাবে। এই রোলের ফোল্ডিংটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, কোনো দিক থেকে বাঁকাও হয়নি, কিংবা বাড়তি কোনো রুটিও আর এখানে নেই। এই রুটিটা যদি বাড়তি করে বানান, মোটা করে বানান বা বড় করে বানান, সেক্ষেত্রে হবে কি এই আঠালো যে রুটিটা সেটা একটু বেশি হবে, তখন রোলটা খেতে আসলে ভালো লাগবে না। এই যে রোলগুলো, এগুলো আমি 2.5 থেকে 3.25 ইঞ্চি এরকম সাইজের করেছি। এগুলোর উপরে আরও 2টো লেয়ার হবে ব্রেড ক্রাম্বসের, সব মিলিয়ে রোলগুলো দেখতে বেশ বড় লাগবে। সেই কারণে যখন এই রুটিগুলোর ভিতরে পুরটা দিবেন তখন খুব বেশি ঠাসাঠাসি করে দিবেন না, এতে করে যখন ফোল্ড করবেন তখন রোলটা ফেটে যাবে আর সাইজগুলো মানে সুন্দর থাকবে না। ওই কারণে আমি চেষ্টা করি পুরটা মানে ব্যালেন্স করে দেওয়ার জন্য। 3 ইঞ্চি সাইজ করে বানালে ওটা এমনিতেই দেখতে সুন্দর লাগে, তবে এখানে আমি কিছু 4 থেকে 4.25 ইঞ্চির মধ্যে করেছি। সেটা কেন করেছি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। বাকি কাজটা খুব সহজ। এই রোলগুলোকে আগে সেই ব্যাটারে ডুবিয়ে প্রথমে আমি ব্রেড ক্রাম্বসে গড়াবো, তারপরে আবারও এই ব্যাটারে দিয়ে আরও একবার ব্রেড ক্রাম্বসে গড়াবো, মানে 2টা করে লেয়ার দিচ্ছি। এতে করে এগুলো ফাটবে না বা দেখতে সুন্দর হবে এবং উপরের পার্টটাও ক্রিস্পি হবে। এই ধরনের রোলগুলো অনেকেই দেখা যায় যে প্রথমে ময়দায় গড়ান, তারপরে দুধে গড়ান, এরপরে ব্রেড ক্রাম্বসে গড়ান। ওভাবে গড়ালে না উপরের যে সুন্দর ক্রিস্পি একটা ভাব ওটা হয় না, আর খেতেও আমার কাছে কেন জানি ভালো লাগে না। তবে এভাবে যদি করেন দেখবেন যে উপরের পার্টটা বেশ ক্রিস্পি থাকবে এবং এই যে রোলগুলো এগুলো ফ্রিজে রাখার পরেও ফাটবে না। ওই কারণে আমি কষ্ট হলেও এভাবেই দিয়ে নিই। তবে কষ্ট বলছি, আপনি যখন কাজগুলো একসাথে করবেন তখন দেখবেন যে অল্প সময়ের মধ্যে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। ডান পাশের রোলগুলো বেশ ছোট, ওগুলো 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে, আর এই পাশে কিছু 4.5 ইঞ্চি, কিছু 3.5 ইঞ্চি এরকম করেই রেখেছি। ইফতারের টেবিলে দেখা যায় কয়েক রকম আইটেম থাকে, তো ইফতারি বুঝে কোনো দিন বড় কোনো দিন ছোট ওভাবেই দিব, এই কারণেই এভাবে করেছি। আর প্লাটার সাজানোর জন্য আমি এখানে কিছু করেছি, সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। এখন এগুলোকে কমপক্ষে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। তবে ডিপ ফ্রিজে রাখার আগে এগুলোর উপরে পলিথিন ব্যাগ দিয়ে নেবেন, তা না হয় ভাজি করার সময় দেখবেন যে এগুলো ফেটে যাচ্ছে। মানে ফ্রিজ বার্ন যদি হয়ে যায় তাহলে দেখবেন যে ভাজি করার সময় এগুলো ফেটে ফেটে তেলও নষ্ট করবে আর এগুলো স্বাদও নষ্ট হয়ে যাবে।
এগুলোর ভেতরে স্টাফিংটা যেহেতু খুব ভালো করে রান্না করা আছে, তাই এগুলো আপনারা ডিপ ফ্রিজে 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। স্বাদের কোনো কমতি হবে না। তবে সেই ক্ষেত্রে ডাবল ব্যাগে করে রাখবেন বা একটু মোটা পলিথিন ব্যাগ দিয়ে রাখবেন। সেই ক্ষেত্রে এই খাদ্যের মানও ভালো থাকবে, স্বাদটাও ভালো থাকবে। শুধু যে ইফতারের টেবিলে তা না, যে কোনো অনুষ্ঠানেও আপনারা এই টাইপের নাস্তাগুলো বানাতে পারেন। সেই ক্ষেত্রে সুন্দর একটা প্লেটও তৈরি করা যায় নাস্তার আইটেম দিয়ে। ওই কারণেই আমি এভাবে বড় করে বানিয়েছি। আর বড় করে বানানোর ফলে এগুলোকেই যেভাবে আমি আড়াআড়ি করে কাটছি, তারপরে যে কোনোভাবেই আপনারা এটাকে ডেকোরেশন করে নিতে পারেন। আজকে শুধু আমি রোল দিচ্ছি, তবে যেটা বেশিরভাগ সময় আমি করি, এগুলো চতুর্দিকে দিয়ে মাঝখানে কিছু ঝাল আইটেম কয়েক রকমের দিয়ে প্ল্যাটার আমি তৈরি করি। ওই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করা। আপনারাও চাইলে আমার মতো এভাবে একটা প্লেট সাজাতে পারেন। এবার সব থেকে সহজ আর মজাদার আইটেমটা দেখাচ্ছি, যেটা আমার বাসায় ছোট বড় সবাই খুব পছন্দ করে খায়, সেই সাথে আমার মেহমানরা এলেও খুব মজা করে খায়। পেস্ট্রি আমরা অনেকভাবেই খাই, তবে মাংসের এই ঝাল পেস্ট্রিটা অনেক বেশি মজার এবং এই পেস্ট্রি শিট নিয়ে আপনাদেরও অনেক প্রশ্ন থাকে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভেজিটেরিয়ান সাইনটা দেখে কিনবেন, তারপরেও মেক শিওর হওয়ার জন্য আপনারা ইনগ্রিডিয়েন্টসটা চেক করবেন। আমি লেমন জুস যেখানে লেখা থাকে সেটাই নেই। আমার কাছে পেস্ট্রি শিটের থেকে এই ধরনের বারগুলো দিয়ে পেস্ট্রি বানাতে বেশি ভালো লাগে, ওই কারণে আমি এগুলোই ব্যবহার করছি। প্রথমে বারটাকে 4 ভাগে ভাগ করে আমি এভাবে 4 কোনা করে রুটি বেলে নিয়েছি, প্রত্যেকটাকে আমি 4 ভাগ করে নিয়েছি। তবে এটা কতটুকু বানাবেন বা কতটুকু বড় বা ছোট করবেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ইফতারের টেবিলে কয়েক রকমের আইটেম থাকে, ওই কারণে এগুলোকে আমি একটু ছোট করেই বানাই। আর ছোট করে বানালে এই শিটগুলোকে একটু পাতলা করবেন, যেহেতু এগুলো ফুলে অনেক বড় হয়ে যায়। যাই হোক, আমি এখানে সবগুলোকে এভাবে কেটে রেডি করে নিয়েছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো স্টাফিংটা দিয়ে এটাকে সিল করে দিলেই ব্যাস হয়ে গেল। তবে চেষ্টা করবেন উপরের পার্টটাতে কিছু হোল করে দেওয়ার জন্য, এতে করে এটা সাইজটা পরবর্তীতে ভালো থাকবে। একটা কমন প্রশ্ন বেশিরভাগ সময় আসে, সেটা হচ্ছে এই যে পাপ পেস্ট্রি, এগুলোকে আমি তেলে ভাজি কি না। আমি কখনোই এগুলোকে তেলে ভাজি না। তেলে ভাজি করলে যেটা হবে, অনেক বেশি তেল ঢুকে যাবে, এগুলোর আসল স্বাদটা আপনারা আর পাবেন না। চেষ্টা করবেন এগুলোকে ওভেনের বেকিং পার্টে বেক করে নিতে। এগুলো বেক করার আগে এর উপরে ডিমের এক চাপ প্রলেপ ব্রাশ করে দিবেন, তার উপরে সাদা তিল থাকলে সেটাও ছড়িয়ে দিতে পারেন। এগুলো যেহেতু পাতলা এবং ছোট, এগুলো আসলে বেকিং করতে খুব বেশি একটা সময়ও লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই হয়ে যায়। পেস্ট্রি শিটগুলো একটু আঠালো হয়, ওই কারণে আমি প্রত্যেকটা লেয়ারের মাঝখানে পলিথিন দিয়ে তারপরে উপরে একেবারে পলিথিন দিয়ে মুড়িয়ে এটাকে এখন ডিপ ফ্রিজে রাখছি। আগের যে স্টাফিংটা ছিল সেটা দিয়ে এখন আলুর চপ বানাবো। আপনারা চাইলে এভাবেই আলুর চপ বানিয়ে নিতে পারেন, তবে এটা যেহেতু আলুর চপ, তার মধ্যে চপের স্বাদ আনার জন্য এখানে আমি অ্যাড করছি 2টা ডিমের ক্রাম্বল। বলতে পারেন এখানে 3 কাপের মতো স্টাফিংটা ছিল, তার সাথে হাফ কাপের মতো ডিমের ক্রাম্বলটা বা ডিমের ঝুরি অ্যাড করেছি। এখন যেটা অ্যাড করছি এটা হচ্ছে পুদিনা পাতা। ফ্রেশ দিলে অবশ্যই ভালো, তবে আজ আমার কাছে ফ্রেশ পাতাটা ছিল না, তাই ডিপ থেকে সেই পাতাগুলোকে একটু ভেঙে দিয়েছি। আর মজার বা স্বাদের জন্য আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে টালা জিরার আধা ভাঙা যে গুঁড়ো আছে সেটা। এটা স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। আমি এখানে 1-1.5 চা চামচের মতো দিয়েছি। আর দিয়েছি বেরেস্তা, বেরেস্তাও হাফ কাপের মতো দিয়েছি। এবার সব কিছুকে সুন্দরভাবে একটু মিলিয়ে নিলাম। যেহেতু চপ বানাবো, আমাদের আলু সিদ্ধ তো লাগবেই। এখানে 3 কেজি আলুকে আমি সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চামচ দিয়েছি চাট মশলা, আর 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। চিলি ফ্লেক্সটাকে আমি একটু ঢেলে দিয়েছি। হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি বেরেস্তা। এই আলুর মাখানো আপনারা যে যা স্বাদ মতো মেখে নিতে পারেন, আমি জাস্ট এগুলো দিয়ে মাখিয়েছি। এখন সব কিছুকে একসাথে মিলিয়ে নেওয়ার পালা। তবে এখানে কোনো ধরনের আদা বা রসুন আমি দেইনি। আলুর এই বাইরের লেয়ারটা আমি একেবারে পাতলা করে দিচ্ছি, যেহেতু এর উপরে আবার 2 লেয়ারের ব্রেড ক্রামস হবে। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই বানাতে পারেন। আমি প্রথমে একটু বড় করে বানাচ্ছি, এগুলোকে আমি হাফ করে কাটবো সেই কারণে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা যে যেভাবে পছন্দ করেন, যেই শেপের পছন্দ করেন সেভাবে বানিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী কিছু বড় বানিয়েছি, কিছু একটু ছোট করে বানিয়েছি। এখন উপরে ব্রেড ক্রামসের লেয়ারটা দিয়ে নিব। অনেকেই আছেন আলুর চপকে ময়দা পানির মিক্স দিয়ে কোট করেন।
মানে আমি যেভাবে আগে রোলটা কোট করেছি সেভাবে, তবে আমি সেটা করব না, আমি এখানে ডিম দিয়ে করছি। আসলে আলু যেহেতু সফট একটা জিনিস, ফেটে গেলে দেখা যাবে যে ভেতরে তেল ঢুকে এটা স্বাদ নষ্ট করবে, তাছাড়া দেখা যাবে যে আলুটা বের হয়ে তেলও নষ্ট করে ফেলবে। সেই ক্ষেত্রে আমাদের কষ্টে বানানোর জিনিসটা আর ভালো থাকবে না, তাই আমি সবসময় এটা ডিম দিয়েই বানাই। আজ আমি এই আলুর মিশ্রণটাকে যেভাবে মাখিয়েছি আপনারা একইভাবে এই মিশ্রণটাকে মাখিয়ে এর ভেতরে ডিম সিদ্ধ আড়াআড়ি করে কেটে সেভাবেও চপ বানাতে পারেন। চাইলে ওই আলু মাখানোটাকে বিভিন্ন শেপ দিয়ে উপরে ঠিক এভাবেই যদি আপনারা ব্রেড ক্রাম্বসের লেয়ার দিয়ে বিভিন্ন শেপের বানিয়ে থাকেন, সেটা খেতেও খুব ভালো লাগে। রমজানে ইফতারের টেবিলে আলুর চপটা অনেকেই খুব পছন্দ করে, তাই আপনারা আপনাদের পছন্দে যে কোনোভাবেই বানিয়ে নিতে পারেন। এগুলোকে আমি ডিপ ফ্রিজে একদিন রেখেছি, এরপরে বের করে নিয়েছি। আর আলুর চপ ডিপ ফ্রিজে যখন শক্ত হতে দিবেন তখন অবশ্যই উপরে ভালোভাবে পলিথিন দিয়ে তারপরে এটাকে শক্ত করবেন, তা না হয় উপরটা ফেটে যাবে। আর ফেটে গেলে ভাজি করার সময় আপনাদের এই আলুর চপ ফেটে যাবে। আলুর চপ যেভাবে যেই শেপের বানান না কেন, যখন এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন এগুলোকে 2 লেয়ার বা 3 লেয়ার করে সংরক্ষণ করবেন, কারণ বেশিরভাগ সময় আলুর চপই ফেটে যায়। যাই হোক, এদিক থেকে আমার পাপ পেস্ট্রিগুলোও শক্ত হয়ে গেছে, তো সব কিছুকে আমি এখন একসাথে ফ্রিজের জন্য প্যাকেট করে নিচ্ছি। অনেক আপুই প্রশ্ন করেন ভাজির কতক্ষণ আগে এই জিনিসগুলো নামাই। 3-4 ঘন্টা আগে আপনারা নামিয়ে রাখতে পারেন, তবে ব্রেড ক্রাম্বসের কোটের যেই জিনিসগুলো ওগুলো আপনারা 1-1.5 ঘন্টা আগে নামাবেন। বেশি আগে নামালে দেখবেন যে ওগুলো ভিজে প্যাচপ্যাচে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, একই স্টাফিং দিয়ে কতগুলো ইফতারি আমি একসাথে বানিয়েছি। আপনারাও চাইলে আমার মতো ফাঁকিবাজি ওয়েতে অনেকগুলো ইফতারি বানিয়ে সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।